নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি খুব চমৎকার পজিটিভ ছোট গল্প। গল্পের নাম সঞ্চার। শুনতে থাকুন আজকের গল্প সঞ্চার। এই ভোরের বেলাটাই বিশ্রী লাগে। বস্তির কলে মেয়েদের বীভৎস ঝগড়ার আওয়াজে ঘুম ভেঙে যায়, অথচ দু চোখ থেকে ঘুমের অবসাদ কিছুতেই কাটতে চায় না। মাদিকের কপালে কেমন একটা যন্ত্রণা থমকে আছে মনে হয়। চোখটাকে কচলে কচলে ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে। শুকনো গলার ভিতরে মার্বেলের গুলির মতো কি আটকে রয়েছে এমনই বোধ হয়। কালকের সমস্ত দিনটার সব ক্লান্তি, সব অবসাদ যেন স্নায়ুর উপর চেপে বসে আছে। কার উদ্দেশ্যে কে জানে একটা কুৎসিত গালাগাল বেরিয়ে আসে মুখ থেকে। তারপর বিদ্বেষ ভরা ক্রূর দৃষ্টিতে তাকিয়ে থাকে ঘুমন্ত শঙ্করীর দিকে। শঙ্করী তার ৪র্থ নম্বরের স্ত্রী, মাস তিনেকের মধ্যেই মা হবে। ভোরের আবছা আলোয় সন্ধ্যা গন্ধ ভরা এই টালির ঘরে, ঘামে ভেজা ময়লা বিছানার উপরে শঙ্করীর অশোভন শরীরটাকে তার বীভৎস মনে হয়। মনে হয় আর নয়, এবার এখানকার পাট ওঠাতে হবে। কলকাতা বড় বেশি গরম হয়ে উঠেছে তার পক্ষে। পুলিশ আবার খোঁজাখুঁজি আরম্ভ করেছে। 4টে কেস ঝুলছে। একবার ধরতে পারলে ঠেলে দেবে পুরো 6 মাসের জন্যে। এখন দিন কয়েক গা ঢাকা না দিলেই নয়। এর আগে পুরনো জুতোর মতো 3টি স্ত্রীকে সে অবলীলায় ছেড়ে চলে এসেছে। একটি পাটনায়, একটি ব্যারাকপুরে, একটি বনগায়। প্রথম দুটির জন্য ভাবনা নেই, তারা তারই দলের। 2 নম্বরেরটি তো তার মতো লোককেও এক হাটে কিনা আর এক হাটে বেঁচে আসতে পারত। বনগার স্ত্রীটির জন্য একটু দুঃখ হয় শুধু। ভারী সুন্দরী ছিল মেয়েটা। 1-8বার ফিরে যাওয়ার লোভ না জেগেছে তাও নয়, কিন্তু বাজারে সেই মোটা মারোয়ারিটা 700 টাকার শোক এত সহজে ভোলেনি। বছরখানেক হলো এসেছে শঙ্করী। এমন বিরক্তিকর অভিজ্ঞতা এর আগে তার কখনো হয়নি। খিল চড় খেলেও কাঁদে না। গরুর মতো দুটো শান্ত বড় বড় চোখ মেলে কিভাবে যে তাকিয়ে থাকে। গায়ে 103 জ্বর নিয়েও কাঁপতে কাঁপতে উঠে রান্না করতে যায়। ক্লান্তিতে বিরক্তিতে যেদিন রাত্রে ভালো ঘুম আসে না, সেদিন টের পায়। আস্তে আস্তে শঙ্করী তার কপাল টিপে দিচ্ছে। ভিজে ভিজে নরম হাতের ছোঁয়া। এক সময় অসহ্য ক্লেদাক্ত লাগে। হাতটা ছুঁড়ে ফেলে গাল দিয়ে ওঠে। শঙ্করী কিন্তু রাগ করে না, অভিমানও করে না। শ্রান্ত পাংশু মুখে কয়েকটা দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে যায়। জানালার শিক ধরে বাইরের দিকে তাকিয়ে থাকে। এক রাশ ঠান্ডা বরফের মতো মেয়েটা। শরীর জুড়িয়ে দেয় না, সমস্ত অসাড় করে আনে। পুলিশের ভয় না হোক, এর জন্যে এখনই তার কলকাতা ছাড়া দরকার। আজও ভোরের অস্পষ্ট আলোয় কিছুক্ষণ হিংস্রভাবে তাকিয়ে রইল শঙ্করীর দিকে। একটা মানুষ যে এত নির্জীব এমন নিরুত্তাপ হতে পারে কল্পনাই করা যায় না। আর মাস তিনেকের মধ্যেই মা হবে শঙ্করী। সন্দেহ হয় ওর চোখের সামনেই যদি সন্তানের গলা টিপে মেরে ফেলে, তাহলেও একটা প্রতিবাদ পর্যন্ত করবে না হয়তো। তেমনি গরুর মতো শান্ত বড় বড় চোখ মেলে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকবে। বিছানা ছেড়ে ঘরের একটি মাত্র জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বস্তির কলে হিন্দুস্তানি মেয়েদের ভিড়। চিরকালের ঝগড়া। সারাদিন ধরে অবিশ্রান্ত চেঁচামেচি করবে। এখন থেকেই গলা সেধে নিচ্ছে। ওদের মতো
একবারও যদি গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠত শঙ্করী, তাহলেও বোঝা যেত ও খানিকটা মানুষ, একটা নিটোল বরফের পিণ্ডই নয়। কিন্তু শঙ্করী চিৎকার করতে পারে না। চিৎকার তার থেমে গেছে 9 বছর আগেই। সেই দাঙ্গা, সেই দেশ ছাড়ার হিড়িক। মা বাপের সঙ্গে শঙ্করীও আসছিল গ্রামের মায়া কাটিয়ে। পথে একদল লোক চড়াও হলো গরুর গাড়ির উপরে। কে একজন হ্যাঁচকা টান দিয়ে তাকে ছুঁড়ে দিলে কাঁটাবনের মধ্যে। জ্ঞান হলে শঙ্করী দেখেছিল বাবা রক্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে, মার চিহ্ন কোনোখানে নেই। সেই থেকে শঙ্করী প্রায় বোবা হয়ে গেছে। সেই থেকে অমনিভাবে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। টেবিলের উপর থেকে টুথব্রাশটা তুলে নিতে নিতে মনে পড়ল যেদিন রিফিউজি ক্যাম্প থেকে শঙ্করীকে সে বিয়ে করে এনেছিল, মিথ্যে পরিচয় দিয়ে বলেছিল সে ব্যাংশাল কোটের কেরানি, বলেছিল বর্ধমান শহরে তার পৈতৃক বাড়ি আছে। সম্প্রদানের সময় যখন তার হাতের উপর শঙ্করীর গোলগাল ভিজে হাতখানা এসে পড়ল, তখন তার দাদুর চোখ আর গালের কোঁচকানো চামড়ার খাঁজে খাঁজে জল চিকচিক করছিল। ওকে ওকে তুমি রক্ষা করলে বাবা, অনাথ মেয়েটাকে পায়ে ঠাঁই দিলে। ভগবান ভালো করবেন তোমার, ভগবান ভালো করবেন। একটা বরফের চাঙর বুকের উপর চাপিয়ে দিয়ে বলা হলো ভগবান ভালো করবেন। এখন এবার কোনো মতে নামিয়ে ফেলতে পারলেই রক্ষা। অবশ্য অন্তঃসত্ত্বা শঙ্করী এরপরে কোথায় গিয়ে দাঁড়াবে, এই কথা ভেবে কিছুক্ষণ শৌখিন মন খারাপ করা চলে। কিন্তু ও কাজ তার নয়, তার সময় নেই। বাইরে বেরিয়ে গিয়ে বারান্দার বালতির তোলা জলে হাত মুখ ধুয়ে এলো। তারপর রাত্রিবাসের লুঙ্গিটা ছেড়ে পরে নিল দড়ির উপর সযত্নে পাট করে রাখা ট্রাউজারটা। ততক্ষণে শঙ্করী জেগে উঠেছে ঘুম থেকে। তুমি তুমি কখনো উঠলে? অনেকক্ষণ। এখনই জামা কাপড় পরছো যে? বেরোবো, কাজ আছে। আচ্ছা, তাহলে তোমার চা এনে দিয়ে এক্ষুনি। শঙ্করী চা করতে চলে গেল। ঝুলানো ছোট আয়নাটার সামনে দাঁড়িয়ে গভীর মনোযোগে চুলটাকে পাট করতে করতে ভাবতে লাগলো। এই আরম্ভ হলো সারাদিনের মতো শঙ্করীর কাজ। মালটানা গাড়ির গরুর মতো নির্বিকার ভাবে বেরিয়ে পড়ল সকাল 6টা থেকে রাত 10টার জোয়াল টানা বদবে। ওই ভারমন্থন শরীর নিয়ে এখন সংসারের সব করতে হবে। কলে লাইন দিয়ে আনতে হবে রান্না খাওয়ার জল, এমনকি স্বামীর স্নানের জলও তুলে রাখবে এক বালতি। যদি অসুস্থ শরীরে কিছুক্ষণের জন্য মাথা ঘুরে পড়েও যায়, যদি বমিও করে, তবুও এক মুহূর্ত ওর চুপ করে থাকবার উপায় নেই। কি দুঃখই সইতে পারে, কি নিঃশব্দে বইতে পারে ভার, একটু প্রতিবাদ পর্যন্ত করতে জানে না। হয়তো মানুষের কাছে, ভগবানের কাছেও ওর সব প্রতিবাদ শেষ হয়ে গেছে। যেদিন শেষ রাত্রির চাঁদের আলোয় দেখেছিল পথের ধুলোর ভিতর ওর বাবা নিজের জমাট রক্তের মধ্যে নিশ্চল হয়ে আছে, হয়তো সেদিন থেকেই ভাগ্যকে নালিশ জানাতে ভুলে গেছে। যেদিন জেনেছে ওর মার শেয়ালে শকুনে অর্ধেক ছিঁড়ে খাওয়া শরীরটাকে পাওয়া গেছে একটা ধান ক্ষেতের ভেতরে, চিন্তাটা এই পর্যন্ত আসতেই চমকে উঠল। কি এসব, এ কিসের দুর্লক্ষণ? সে মানব চক্রবর্তী, নামজাদা জুয়া চোর, এ ধরনের ভাবনা তার কেন আসে? কোথা থেকেই বা আসে? 17 বছর বয়সে বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর মা বলতে তার অত্যন্ত আপত্তি আছে, যা বিশ্রী ব্যবহার করত। গয়নার বাক্স হাতিয়ে যেদিন সে পথে নেমেছিল, সেদিন থেকেই মানুষ সম্বন্ধে এতটুকু দুর্বলতার রেশও তার মনের মধ্যে কোথাও নেই। ঠকানোর ব্যবসায় দিনের পর দিন যতই সিদ্ধি লাভ করেছে, ততই বেশি করে ঘৃণা জন্মেছে
মানুষ নামে পোকা জাতীয় এই জীবগুলোর উপরে। কি যে লোভী, কি নির্বোধ! সস্তায় বড় লোক হতে চায়, পিছনের দরজা দিয়ে ঢুকে ঘুষ দিয়ে চাকরি বাগাতে চায়, চোরাই সোনা কিনতে চায়, বিবেকে বাঁধে না। কি করে দাও মারবে তারই ফিকির খোঁজে। সব সব এক দলের, অথচ বাইরে পাক্কা ভদ্রলোক। মুখে ভালো ভালো কথার ফুলঝুরি ঝরছে। একটুখানি লোভের ছোঁয়া লাগাও, আসল চেহারা বেরিয়ে আসবে ফাঁদে পা দিতে। এদের না ঠকানোই অন্যায়। ফাঁকি দিয়ে এরা পেতে চায় বলে ফাঁকিটাই এদের আসল পাওনা। আমার গ্রহের ফের এদের হাতে এসে ধরা পড়ে গেছে কখনো কখনো। অশ্লীল ভাষায় গাল দিয়েছে, বস্তির চাইতেও খারাপ ভাষায়। ভদ্রলোকদের দখল আছে। ঘুষি লাথির নির্বিচার নিষ্ঠুরতা ভেঙে পড়েছে তার উপরে। একজন তো একটা ঘুষিতে সামনের দুটো দাঁত উঠিয়েই দিলে একবার। কিন্তু যারা গাল দিয়েছে, নির্দয়ভাবে মেনেছে, তাদের উপর যতখানি রাগ হয়েছে, নিজের উপর হয়েছে তার চাইতেও বেশি। এই অধম নির্বোধ জীবগুলোর কাছেও সে ধরা পড়ে গেল। এই লজ্জাতেই যেন মরমে মুড়ে গেছে। দাঁতে দাঁত চেপে মার খেয়েছে আর মনে মনে আউড়ে গেছে। হাতি পাঁকে পড়লে ব্যাঙও লাথি মেরেই থাকে, এই হলো দুনিয়ার নিয়ম। মানুষকে এমন করে যে জেনেছে, সংসারের চেহারাটা এমন করে ধরা পড়ে গেছে যার কাছে, সেই মানব চক্রবর্তীর মনও আজ নরম হয়ে আসছে নাকি? সে ভাবতে শুরু করেছে শঙ্করী সম্পর্কে। নাকে ফুল পরা একটা গোলগাল কালো মেয়ে, মা হতে গিয়ে যাকে আরো কুৎসিত দেখাচ্ছে, যার কাছে 5 মিনিট বসে থাকলে মনে হয় গোয়ালন্দ ঘাটের বরফের গুদামে বসে আছে। ঘুমের ভেতর মাথায় যার ভিজে ভিজে হাতটা ছোঁয়া লাগলে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে ইচ্ছে করে। তার জন্যে কোমল হয়ে উঠেছে তার মন। চুলের মধ্যে চিরুনিটা আটকে দাঁড়ালো। মানব চক্রবর্তীর মাথা খারাপ হচ্ছে। মনগার অমন সুন্দরী মেয়েটা, দুধে আলতায় রং, ক্লাস 9 পর্যন্ত পড়েছিল, তার মায়া পর্যন্ত কাটাতে পারল, আর কোথাকার কে এক শঙ্করী এসে মনটাকে এলোমেলো করে দেবে? অসম্ভব। বয়স বাড়ছে নাকি বুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে? না, আর দেরি করা যায় না। এবার তাকে নোঙর তুলতে হবে। তাছাড়া পুলিশও বড় বেশি পিছনে লেগেছে। কলকাতাতেও আর বেশি দিন থাকা চলবে না। শঙ্করী চা নিয়ে এলো, সেই সঙ্গে রাত্রির একখানা বাসি হাত রুটি, একটুখানি চিনি। ওদিকে 3তলা 4তলা বাড়িগুলোর উপর দিয়ে সূর্য উঠেছে এতক্ষণে। এইবার গলির খোলার চালে চালে রোদ পড়েছে। এই ঘরের ভিতরটা পর্যন্ত আলো হয়ে উঠেছে অনেকখানি। সেই আলোয় শঙ্করীর কালো মুখখানাও কেমন আলো হয়ে উঠেছে। মুগ্ধভাবে তাকিয়ে আছে তারই দিকে। সে জানে সে সুপুরুষ। উজ্জ্বল রং, চমৎকার উল্টানো চুল, ধারালো নাক, ঝকঝকে চোখের দৃষ্টি, ধূপ ভাঙা বুশার্টে, অম্লান বর্ণ ট্রাউজারে, চোখের পাওয়ারহীন চশমার রোল গোল্ডের ফ্রেমে, আর হাতের নীল চামড়ার ফাইল কেসে। তাকে যেমন বিশিষ্ট তেমনই দীপ্তিমান বলে মনে হচ্ছে এখন। এই মুহূর্তে কে বলবে মাত্র ক্লাস 10 পর্যন্ত তার বিদ্যার দৌড়? কে বলবে পেনাল কোডের 420 ধারার একজন নামজাদা গুণী লোক সে? কে অনুমান করবে এর আগে অন্তত 6 বার সে জেল খেটেছে? এই বেশবাসে, এই উজ্জ্বলতায় সে আর স্রোতের শ্যাওলা নয়। পুলিশের ফটোতে একজন মার কামারা জুয়াচোর নয়। এই খোলার বস্তির ঘরে যারা কোনো মতে মুখ গুজরে পড়ে থাকে, তাদের দলেরও কেউ নয়। তার যে ধরনের কাজ, তাতে এ পোশাক নইলে তার চলে না। আর চেহারাটা বাড়তি লাভ। এই ভদ্রতাটুকু ভগবান করেছেন তার সঙ্গে। চা দিয়ে রুটির টুকরোগুলো গিলতে গিলতে টের পেল এখনো শঙ্করী একইভাবে তাকিয়ে আছে তার দিকে। একবার মনে হলো, আচ্ছা
এই পোশাকে যেমন তাকে ঝকঝকে তকতকে একটি সহজ মানুষের মতো দেখায়, তেমনি হওয়া কি খুব অসম্ভব তার পক্ষে? শঙ্করী যা চায় তা কি কোনো মতেই হওয়া যায় না? যে পথ দিয়ে চলেছে, এ পথ ছাড়া অন্য পথ কি কোথাও নেই? শঙ্করী, আবার সেই শঙ্করী, এসব কি সর্বনাশা ভাবনা পেয়ে বসলো? এক টুকরো আজীবন রুটি চা দিয়ে জোর করে গিলতে গিয়ে বিষম খেয়ে লাফিয়ে পড়লো তক্তপোষ থেকে। তারপর কাবলি চটিটা পায়ে গলিয়ে শঙ্করীর মুখের দিকে আর না তাকিয়ে ছুটে বেরিয়ে যেতে যেতে বলে গেল, আমার ফিরতে দেরি হবে। রাস্তার মোড় থেকে পান কিনে খেতে আরো মিনিট 5 গেল। একটা সিগারেট ধরিয়ে সাজানো প্ল্যানটাকে আর একবার এঁচে নিতে আরো 10 মিনিট কাটল। তারপর খালি দেখে একটা ডবল ডেকারে লাফিয়ে উঠল, দোতলায় গিয়ে বসে পড়ল একেবারে সামনের সিটে। মাছটা টোপ গিলেছে, এখন কেবল খেলিয়ে তোলাই বাকি। সাধারণত এইসব স্কুল মাস্টার জাতীয় জীবে তার রুচি নেই, নিজেকে ভয়ানক খেলো বলে মনে হয়। কিন্তু নেভি কিংবা ফোর্ট উইলিয়ামে চাকরি দেওয়া, পেছনের দরজা দিয়ে দমদমে গ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এ ঢোকানো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ইন্সপেক্টর সাজা, এগুলো লোকের এত জানাশোনা হয়ে গেছে যে যখন তখন ধরা পড়বার সম্ভাবনা। সদ্য পাশ করা ছেলে ছোকরাদের কাছেও খুব সাবধানে এগোতে হয়। কার বন্ধু কার ভাইকে এর মধ্যেই ঠকিয়ে বসে আছে, নিজেরই তা খেয়াল নেই। তাই একটু নিরীহ সরল লোকের কাছেই এখন চেষ্টা করা দরকার। আর স্কুল মাস্টাররা এদিক থেকে আদর্শ। বুড়ো বয়সেও 100 টাকা মাইনে চাকরি করতে করতেও যারা রাস্তার ভিগিরিকে পয়সা দেয়, আর 13-14 বছরের ছেলের মুখে সিগারেট জ্বলন্ত দেখলে এখনো যাদের ভুরু কুঁচকে ওঠে, তারা আজও নিরাপদ। অবশ্য এই লোকগুলো রাতারাতি বড় লোক হতে চায় না। ফাঁকি দিয়ে সুবিধা চাইতে এদের অনেকেরই বিবেক আর্তনাদ করে। তবে এদের পিতার অহমিকাকে একটু সুরসুরি দেওয়া, অভাবের সংসারকে কিছুটা সচ্ছলতার প্রতিশ্রুতি দেওয়া, 12 আনা কাজ তাতেই এগিয়ে যায়। এই সুযোগ নিয়েই সামান্য খোঁজ খবর করে সে প্রকাশ্য রাস্তাতেই করুণাময় বাবুকে একটা প্রণাম করেছিল। ভালো আছেন স্যার? ভালো আছেন? দীর্ঘজীবী হ। অভ্যাসে আশীর্বাদ করেছিলেন করুণাময়। তারপর ঘষা কাচের মতো পুরো চশমার ভিতর দিয়ে ক্ষীণ দৃষ্টি ফেলে জিজ্ঞাসা করেছিলেন, তোমাকে তো চিনতে পারছেন না স্যার? আমার নাম তারাপদ দাস। 1940-তে ম্যাট্রিক পাশ করেছিলাম আপনার স্কুল থেকে। তা হবে তা হবে, সকলকে তো আর মনে থাকে না। অপ্রতিভ হয়েছিলেন করুণাময়। মনে না থাকারই কথা, কারণ মানব চক্রবর্তী কোনোদিনই তারাপদ দাস হয়ে করুণাময় স্কুলে পড়েনি। আর তারাপদ দাস নামটা এত সহজ, এতই সাধারণ যে 19 বছরের ব্যবধানে তা মন থেকে মুছে যাওয়ারই কথা। করুণাময় বলেছিলেন, তারা প্রসাদ সেনগুপ্তকে অবশ্য মনে আছে ইংরেজিতে লেটার পেয়েছিল কিনা 1935-এ, স্টারও পেয়েছিল। সে তো শুনেছি বিলেতে পিএইচডি করে এখন মাদ্রাজের কোনো কলেজে চাকরি করছে। আমরা তো অত ভালো ছাত্র নই স্যার, পেছনের বেঞ্চে বসতুম, টেনে টুনে পেয়েছিলুম ফার্স্ট ডিভিশন। তবে আপনার আশীর্বাদে এখন মোটামুটি ভালোই আছি। কথা বলতে বলতে দুজনে এগিয়ে চলেছিল ভবানীপুরের পথ দিয়ে। না থেমে পুরনো অভ্যাসে জিজ্ঞাসা করেছিলেন করুণাময়, তা কি করছো এখন? হ্যাঁ স্যার, একটা আমেরিকান ফার্মে কাজ করছি স্যার, দিল্লিতে। মাইনে 800 টাকার মতো পাচ্ছি। একবার থেমে দাঁড়িয়েছিলেন করুণাময়। ঘষা কাচের মতো পুরো লেন্সের ভিতর দিয়ে তাকিয়ে দেখেছিলেন আর একটি কৃতি ছাত্রের দিকে। ঝকঝকে চেহারা, চকচকে বেশবাস, চোখ বুদ্ধিতে উজ্জ্বল। না, 1940-র এই ছেলেটিকে
কিছুতেই চিনতে পারলেন না। একসময় নিজের স্মৃতিশক্তির জন্য গর্ববোধ করতেন, কিন্তু বয়স বেড়ে সব অন্যরকম হয়ে গেছে। বেশ বেশ, ভারী খুশি হলুম। স্যার, আপনি এখনো চক্রবেড়েতেই আছেন তো স্যার? হ্যাঁ, কোথায় আর যাব। চাপা দীর্ঘশ্বাস পড়েছিল করুণাময়। আপনাদের জন্য ভারী দুঃখ হয় স্যার। তারাপদ দাসও দীর্ঘ নিঃশ্বাস ফেলেছিল। আপনারাই দেশ গড়ছেন, অথচ আপনারাই হচ্ছেন সবচাইতে এক্সপ্লয়েটেড। করুণাময় জবাব দেননি, অল্প একটু হেসেছিলেন কেবল। সে হাসির অনেক রকম অর্থ হয়। ওহো, ভালো কথা, ভাগ্যিস মনে পড়ল। একটা টিউশন করবেন স্যার? সময় আছে আপনার? টিউশন? কিরকম টিউশন? মন্দ নয় স্যার, 250 টাকা করে দেবে, সপ্তাহে 2 দিন। 250 টাকা সপ্তাহে 2 দিন? করুণাময় পা স্তব্ধ হয়ে গিয়েছিল। বলো কি? হ্যাঁ স্যার, আর তাছাড়া ইচ্ছে হলে 2-1 মাস আমেরিকাতেও ঘুরে আসতে পারেন স্যার, ওদের পয়সায়। কথা বলবার আগে বার 3 খাবি খেয়েছিলেন করুণাময়। বলো কি? ব্যাপারটা খুলে বলো। একটু সময় লাগবে স্যার, তাছাড়া আপনিও এখন ব্যস্ত রয়েছেন। না না, কিছু ব্যস্ত নয়, এই তো কাছেই আমার বাসা, এসো না। মানব চক্রবর্তী, আপাতত যার নাম তারাপদ দাস, একবার তাকিয়ে দেখলো বাইরের দিকে। মাস চৌরঙ্গিতে এসে থেমেছে। বর্ষায় নতুন ঘাসে ময়দান ছেয়ে গেছে। গাছের ঘন সবুজ নতুন পাতাটা খুশিতে স্নান করেছে সূর্যের আলোয়। একটি মাঝারি বয়সের মেম সাহেব প্যারাম্বুলেটা ঠেলে নিয়ে চলেছে। তার নিজেরই বাচ্চা খুব সম্ভব। ছোট ছোট হাত পা নেড়ে খেলা করছে, যেন শীত পদ্মের পাপড়ি কাঁপছে হাওয়ায়। আর কিছুদিন পরে শঙ্করীও মা হবে, কিন্তু তার বাচ্চার জন্য প্যারাম্বুলেটার জুটবে না। হয়তো জন্মের পরে উপসী মার বুকে 1 ফোঁটা দুধ না পেয়ে আবার শঙ্করী। 2 দিন পরে যাকে ধুলোর মধ্যে ফেলে দিয়ে চলে যেতে হবে, তার জন্য এসব ভাবনা কেন তার আসছে? কার বাচ্চা বাঁচলো মরলো তাতে তার কি আসে যায়? এই কলকাতা শহরে কত শিশু প্রত্যেকদিন ফুটপাতে মরে, কতজন মুখ থুবড়ে থাকে ডাস্টবিনের ভিতরে, তা নিয়ে তার মাথা ব্যথার কি আছে? নিজের উপর বিরক্ত হয়ে একটা সিগারেট ধরাতে ইচ্ছে করলো, কিন্তু সে পথও বন্ধ, আইনে দণ্ডনীয়। দেশ শুদ্ধ লোক ভেজাল খাচ্ছে, যক্ষায় ভুগছে, উপোস করছে, আর ট্রামে বাসে একটা বিড়ি সিগারেট ধরালে একেবারে সর্বনাশ হয়ে গেল। যত সব। বাস আবার চলতে আরম্ভ করেছে। হ্যাঁ, টোপ গিলেছেন করুণাময়। কাজটা আর কিছু নয় স্যার, আমেরিকান কনসুলেটের 2 জন অফিসার বাংলা শিখতে চায়, মানে অরিজিনাল ট্যাগরের পোয়েট্রি পড়বে, এই ওদের শখ। 250 টাকা করে তো দেবেই, আর যে 2 দিন পড়বে খুব ভালো ডিনারও খাওয়াবে। তাছাড়া ওই যে বলেছিল, খুশি হলে চাই কি 3 মাস আমেরিকায় ঘুরিয়ে আনলো। জানেনই তো স্যার, টাকা ওদের কাছে খোলাম কুচি। শুনেছি বটে। ঝাপসা গলায় করুণাময় বলেছিলেন, যুদ্ধের সময় ওরা নাকি 10 টাকার নোট জ্বালিয়ে সিগারেট ধরাতো। কিন্তু আমি ভাবছি, আপনার কি সময় হবে না স্যার? তাহলে বরং আমি আর কাউকে। না না না, ব্যতিব্যস্ত হয়ে করুণাময় বলেছিলেন, না না, সময় আমার খুব হবে। দরকার পড়লে 30 টাকার 2টো টিউশন না হয় ছেড়েই দেব। কিন্তু আমি বলছিলাম, এত টাকাই যদি দেবে তাহলে স্কুল টিচার চাইছে কেন? কলেজের প্রফেসরই তো পেতে পারে। সে তো পারেই স্যার,
দু একজন প্রফেসর ঘোরাঘুরিও করছে, কিন্তু ওদের মেজাজই আলাদা। ওরা বলে প্রফেসরেরা ফাঁকি দেবে, স্কুল টিচারেরাই সত্যিকারের সিরিয়াসনেস নিয়ে পড়ায়। তা ঠিক, তা ঠিক। অহমিকার সঙ্গে চাপা ক্ষোভ দুল খেয়ে উঠেছিল করুণাময়ের গলায়। প্রফেসরেরা তো দূর থেকে বক্তৃতা ছুঁড়ে দিয়েই খালাস, ছাত্রদের হাতে করে গড়তে হয় আমাদেরই। ওরাও তাই বলে স্যার। আর ওদের দেশে স্কুল টিচারদের অবস্থা তো আমাদের মতো নয়, স্ট্যাটাসই আলাদা। ওরা ভাবতেই পারে না যে দেশের স্কুল টিচারদের গরু গাধার চাইতে বেশি খাটিয়ে হাত পেটার মতো খেতে দেওয়া হয় না। করুণাময় কিছুক্ষণ বসেছিলেন অভিভূত হয়ে, তারপর আস্তে আস্তে বলেছিলেন, তাই তো, এখন তো প্রায় 10টা বাজে, স্কুলে যাওয়ার সময় হলো। তোমার ঠিকানা আমাকে লিখে দাও, আমি বরং আজ বিকেলে গিয়ে। আপনি আপনি আবার কেন কষ্ট করবেন স্যার? আমি উঠেছি চৌরঙ্গির একটা বিলিতি হোটেলে, সেখানে গিয়ে আপনি স্বস্তি পাবেন না। আমি আসবো এখন কাল সকালে 8:30টার ভিতরে। মাস যতুবাবুর বাজার পার হচ্ছে, মাথার উল্টানো চুলে একবার হাত বুলিয়ে নিলে মানব চক্রবর্তী। এবার তাকে নামতে হবে, চক্রবেড়ে আর দূরে নেই। করুণাময় আকুল হয়ে অপেক্ষা করছিলেন। তোমার একটু দেরি হলো, আমি তো ভেবেছিলাম আর বুঝি কেউ। ব্যাপারটা প্র্যাকটিক্যালি ওরা আমার হাতেই ছেড়ে দিয়েছে স্যার, আর আমি আপনার কাছে পড়েছি। আমি তো জানি কলকাতা স্কুলের কোনো টিচারই আপনার মতো গ্রামার পড়াতে পারেন না। ক্লিষ্টভাবে করুণাময় বললেন, তোমরাই বলবে, অথচ দেখো, দু একটা মাইনর মিস্টেকের জন্য একটা ছোকরা হেড এক্সামিনার রিপোর্ট করে আমার এক্সামিনারশিপ কেটে দিলে। প্রফেসরেরা নিজেদের যে কি ভাবে। আরে প্রফেসরদের কথা ছেড়ে দিন স্যার, আমারই তো 5-7 জন প্রফেসর বন্ধু রয়েছে, খালি বড় বড় কথা, কেবল পলিটিক্স আর সাহিত্য নিয়ে তর্ক, পড়াশুনো তো করতে দেখি না কখনো। ঠিক বলেছ। আর আমরা? করুণাময় একখানা মোটা ইংরেজি বই বের করলেন। এই দেখো, কাল মাইনে পেয়েই এটা কিনে আনলুম টাকার স্প্রিং থেকে। 18 টাকা নিলে। ফরেনারদের কি সিস্টেমে পড়াতে হয় তার খুব ভালো ইনস্ট্রাকশন দেওয়া আছে। জানো তো, কাল রাত 2টো পর্যন্ত পড়েছি, দাগিয়েছি লাল পেন্সিল দিয়ে। আপনাকে তো জানি স্যার, জীবনে কখনো ফাঁকি দিলেন না, অথচ বারবার ফাঁকিতে পড়লেন। তবে আমেরিকানরা গুণের কদর বোঝে, ওরা খুশি হলে হয়তো আপনাকে আর স্কুল মাস্টারই করতে হবে না। পুরো কাঁচের চশমার আড়ালে করুণাময়ের আচ্ছন্ন চোখ দুটো জ্বলে উঠল, থরথর করে কাঁপতে লাগলো হাতের আঙুল। দেখি এখন তোমার হাত যশ আর আমার বরাত। আজ যাচ্ছ তাহলে? হ্যাঁ স্যার, মেলা 2টো নাগাদ। আপনি বেরোতে পারবেন স্যার স্কুল থেকে? 1:30টায় টিফিন। ঠিক আছে, বেশ, আমি ছুটি নিয়ে রাখবো সেই সময়। তাহলে ওই কথাই রইল স্যার, ঠিক 1:40-এ আমি ট্যাক্সি নিয়ে আসবো স্কুলের সামনে, আপনি রেডি থাকবেন। হাতের ঘড়িটার দিকে তাকালো একবার তারাপদ দাস। 9টা বাজলো স্যার। আমি একবার যাচ্ছি, আর হয়েছে, পরশু দিল্লি যেতেই হবে, আজই প্যাসেজটা বুক করা দরকার। একটু চা? না, আপনার কাজটা করে দিই স্যার, তারপরে ভালো করে বাড়ির রান্না ঝোল ভাত খেয়ে যাবো একদিন। দিল্লির হোটেলের রুটি আর মাংস খেয়ে খেয়ে অরুচি ধরে গেল। সে তো নিশ্চয়ই খাবে বই কি, তোমরাই তো এখন আমার ছেলের মতো। নিজের ছেলেটা তো আইএসসি পড়তে পড়তে টিভিতেই মরে গেল, সে থাকলে। করুণাময় আর কথা বলতে পারলেন না, কথার খেই হারিয়ে গেল। হাতের পিঠ দিয়ে চোখের জল মুছে ফেললেন।
কি যে হলো মানব চক্রবর্তীর! ওই চোখের জল দেখে তার সারা গা শিরশির করে উঠল। চট করে করুণাময়কে একটা প্রণাম করে বললে, এখন আসি স্যার, ঠিক 1:40 স্কুলে আমি ট্যাক্সি নিয়ে আসব। এখন আর বিশেষ কোনো কাজ নেই হাতে। করুণাময়ের ব্যাপারটা একেবারে চুকিয়ে দিয়ে 3টে নাগাদ সেই বাসায় ফেরা। শঙ্করী অবশ্য রান্না করে না খেয়ে বসে থাকবে, শরীরটাও ওর ভালো নেই। আবার শঙ্করী? চুলোয় চাক। একটা চাপা গর্জন বেরিয়ে এলো গলা দিয়ে। ট্রামে যে ভদ্রলোক পাশে বসেছিলেন চমকে উঠলেন তিনি। কিছু বলছিলেন? না না, আপনাকে কিছু নয়। নিজের উপর বিরক্ত হয়ে ট্রামের অন্যান্য মানুষগুলোর উপর দিয়ে সে চোখটা বুলিয়ে নিতে লাগলো। এও তার অভ্যাসের একটা অংশ। উদ্দেশ্য দুটো। এমনি করেই তার চোখ ঠিক চিনে নেয় কে বেকার, কে লোভী, কার মন দুর্বল। একটু চেষ্টা করলেই কে ফাঁদের দিকে পা বাড়িয়ে দেবে। কিংবা এমন কেউ ট্রামে আছে কিনা যাকে এর আগেই ঠকানো হয়ে গেছে, তার সঙ্গে চোখাচোখি হওয়ার আগেই টুপ করে নেমে পড়তে হবে গাড়ি থেকে। কিন্তু মানুষের দিকে দৃষ্টি পড়বার আগেই নজরে পড়ল একজনের হাতের বাজারের থলির দিকে। এক আঁটি সতেজ সবুজ কুমড়োর ডগা। আর মনে পড়ল শঙ্করী একদিন যেন কুচো চিংড়ি আর কুমড়োর শাক আনতে বলেছিল বাজার থেকে। কোনো জিনিসে শঙ্করীর কোনো দাবি নেই, দাবি জানাতে সে ভুলে গেছে। কিন্তু মা হওয়ার আগে মেয়েদের নাকি এটা ওটা খেতে ইচ্ছে করে, তাই একদিন বলেছিল। ধ্যাত, মিষ্টি ভাষায় অশ্লীল গাল দিতে চাইল আবার, কিন্তু পাশের ভদ্রলোকের কথা মনে পড়ে থমকে গেল। বাইরে পাঠিয়ে দিল চোখ। গাড়ি, মানুষ, বাড়ি, সিনেমার বিজ্ঞাপন। আজকে রাত্রে একবার সিনেমায় গেলে হয়। একটা হিন্দি ছবির খুব রংদার বিজ্ঞাপন দিয়েছে, কিন্তু সেখানেও নিস্তার নেই। ট্রাম থেমেছে। সামনের একটা লম্বা দেওয়ালের মাথায় লোহার ফ্রেমে বেবি ফুডের বিজ্ঞাপন। সুন্দরী স্বাস্থ্যবতী মায়ের কোলে নধর একটি শিশু স্বাস্থ্যবান সন্তান জন্ম নেবে। কিন্তু এর পরে তো পথে পথে ভিক্ষা করে বেড়াবে শঙ্করী। বেবি ফুড দূরে থাক, হয়তো মায়ের শুকনো বুক থেকে 1 ফোঁটা দুধও তার। অসম্ভব, অসম্ভব। উফ! পাশের ভদ্রলোক আবার চকিত হয়ে উঠলেন। কি হলো মশাই, ব্যাপার কি আপনার? শরীরটা ভালো নেই, বড্ড মাথা ধরেছে বলেই উঠে পড়ল। তারপর লাফিয়ে নেমে গেল চলন্ত ট্রাম থেকে। বেলা 1:40 যখন ট্যাক্সি নিয়ে স্কুলের সামনে এসে দাঁড়ালো, তখন মনটা স্বাভাবিক অবস্থায় এসেছে। টোপ গেলা মাছটাকে সারাদিন ধরে খেলিয়ে খেলিয়ে ডাঙায় তোলবার সময় যেমন স্থির নিশ্চিন্ত হয়ে যায় মেচুড়ে, ঠিক সেই রকম। না, স্কুল মাস্টার করুণাময়ের জন্যে তার কোনো করুণাই নেই। চারিদিকে মানুষের নামে যে অসংখ্য পোকা কিলবিল করছে, তারা সব এক দলের। কে শয়তান আর কে শয়তান নয়, তা নিয়ে মাথা ঘামানো নিছক বিড়ম্বনা। তাছাড়া জেলের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, সেও গুনিল চোখের পলকে রাস্তার ধারের মোটর থেকে ব্যাকলাইট খুলে নিতে, টুকরো টাকরা পাট সরাতে তার জুড়ি নেই। সম্প্রতি খান 2 আস্ত মোটর উধাও করেছে, বেশ কিছু হাতে পেয়েছে। তাই আমিনিয়া হোটেলে টেনে নিয়ে গিয়ে ভরপেট বিরিয়ানি পোলাও খাইয়েছে সে। মেজাজটাও খুশি আছে, শরীরটাও বলাই বাহুল্য। ঘন্টা 2 আড্ডা দিয়ে ঝরঝরে লাগছে এখন। ভাবছে দিন কয়েকে এই রাস্তা ছেড়ে সেও মোটর পার্টসের কারবারে নেমে পড়বে কিনা। করুণাময়কে বেরিয়ে আসতে দেখে হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিলে সে। আসুন স্যার, আসুন। করুণাময় কাঁপা কাঁপা গলায় বললেন, তুমি এসে গেছো তাহলে? আমি ভেবেছিলুম। আপনাকে কথা দিয়েছি স্যার, তাছাড়া আমি আপনার ছাত্র,
আপনার জন্য যদি কিছু করতে পারি সে তো আমার যৎসামান্য গুরু দক্ষিণা। উঠুন স্যার, গাড়িতে উঠুন। ট্যাক্সি চলল। একটা চাপা উত্তেজনা থর থর করছে করুণাময়ের ভিতরে। পুরু কাচের চশমার আড়ালে ওর চোখ দুটো আশায় আনন্দে জল জল করছে। মায়া হয়? হয় না, হওয়া উচিত নয়। ওরা যদি আপনাকে আমেরিকায় পাঠাতে চায়? কি বললে? যেন ঘুম থেকে জেগে উঠলেন করুণাময়। স্যার, ওরা যদি পাঠাতে চায় যাবেন? যাব না কেন? করুণাময় ঠোঁট দুটো কাঁপতে লাগলো। এতদিনের সংযমী স্কুল টিচার যেন নিজের উপর থেকে সমস্ত কর্তৃত্ব হারিয়ে ফেলেছেন। এমন সুযোগ পেলে কি কেউ ছাড়ে? বেশ, তাহলে আজই আমি একটু বলে রাখবো সে কথা। আচ্ছা রেখো। করুণাময় হৃৎপিণ্ড ভরে যেন মস্ত একটা শ্বাস টানতে চাইলেন। তোমাকে আর কি বলবো, তুমি তো বলতে পারলেনও না। আশ্চর্য, ভাগ্যের স্রোতে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। সমস্ত অনুভূতি একটা অসহ্য উত্তেজনার মধ্যে গিয়ে সংহত হয়েছে। আইএফএল যে বেকার ছেলেটিকে ফোর্ট উইলিয়ামে ঢুকিয়ে দিতে চেয়েছিল, এই উত্তেজনার কাঁপন তার চোখে মুখেও দেখেছিল সেদিন। ট্যাক্সিটা থামলো পার্ক স্ট্রিটের একটা বিশাল বাড়ির সামনে। 3টে পেরোবার পথ আছে এখান থেকে। স্যার, এসে গেছি। এই বাড়ি? হ্যাঁ স্যার, এরই 4 তলায় অফিস। আপনি নিচে একটু দাঁড়ান, আমি উপরে গিয়ে গোড়ায় একটা ফর্ম ফিল আপ করে দিয়ে আসি, তারপর কথাবার্তা হবে। আমেরিকানদের তো জানেন স্যার, নানা রকম ফর্মালিটিজ আছে ওদের। ট্যাক্সি থেকে নামলেন করুণাময়। শরীর যেন অসাড় হয়ে গেছে, ভালো করে হাত পা পর্যন্ত নাড়তে পারছেন না। ট্যাক্সি ছেড়ে দেব? একটু থাক স্যার, দরকার হলে পার্সার কাছে ওদের বড় কর্তাদের কাছেও একবার যেতে হবে। আর এইখানে যদি হয়ে যায় তো আর কথাই নেই। আমি উপর থেকে নেমেই ওর ভাড়াটা মিটিয়ে দেব। ব্যস্ত হয়ে একবার ফাইল কেসটা খুঁজলো মানব চক্রবর্তী। এই যা স্যার, কলম ফেলে এসেছি। আপনার পেন আছে স্যার? ফর্মটা লিখে দিতে হবে। আছে আছে, এই নাও। করুণাময় কলম বের করে দিলেন। বাহ, বেশ কলমটা তো। আমার বড় আদরের কলম। এত দামি কলম কি আর কিনতে পারি আমি? তোমারই মতন একটি ছাত্র আমাকে জার্মানি থেকে এনে দিয়েছিল। দেওয়াই তো উচিত স্যার, আপনাদের জন্য কি আর করতে পারি আমরা। কলমটা পকেটে গুঁজে মানব মানি ব্যাগ বের করলো। দেখি এখন 30টা টাকা আবার আছে কিনা। 30 টাকা কেন? করুণাময় চকিত হলেন। ও কিছু নয় স্যার, এদের এখানে ওটা ফর্ম হিসেবে জমা দিতে হয়। যাক, সামান্য কটা টাকা আমি দিয়ে দেব এখন। না, তা কেন? করুণাময়ের মাস্টারি বিবেক আর্তনাদ করে উঠল। তুমি এত করছো, এই টাকা আবার দিতে যাবে কেন? আমি তো কালই মাইনে পেয়েছি, টাকা 40 সঙ্গেই আছে আমার। থাক স্যার, আপনার কাছ থেকে আবার টাকাটা? না না, সে হয় না, টাকা তোমায় নিতেই হবে। শার্টের তলায় ফতুয়া থেকে 3খানা নোট বের করে মানবের হাতে জোর করে গুঁজে দিলেন করুণাময়। ভারী লজ্জা দিলেন স্যার। কিছু না বাবা, কিছু না, আর কত জুলুম করব তোমার উপরে। তাহলে স্যার 5 মিনিট আপনি দাঁড়ান, আমি এক্ষুনি এসে যাচ্ছি। করুণাময় চশমাটা খুলে মোছা দিয়ে চোখ মুছতে লাগলেন। হয়তো আবার জল এসে গিয়েছিল চোখে। আর দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালো মানব। শিকার উঠে গেল ডাঙায়। নগদ 30 টাকা। তার চাইতেও বড় লাভ এই জার্মান কলমটা। সেকেন্ড হ্যান্ডেও 50 টাকা দাম পাওয়া যাবে। সবে সিঁড়ির 3-4টে ধাপ উঠেছে, ঠিক এমন সময় পেছন থেকে এলো আর্ত চিৎকারটা।
একেবারে তীরের মতো কানে এসে বিঁধল। তারাপদ, তারাপদ! হৃৎপিণ্ড থমকে গেল। মনে হলো বুঝি ধরা পড়ে গেছে। প্রাণপণে ছুটে পালাবে কিনা ঠিক করতে পারার আগেই আবার আর্তস্বর কানে এলো। তারাপদ, আমার চশমাটা যে হাত থেকে পড়ে ভেঙে গেল। তারাপদ, চশমাটা না থাকলে আমি যে একেবারে অন্ধ বাবা। মানব চক্রবর্তী বলতে পারত, একটু অপেক্ষা করুন স্যার, আমি এলুম বলে। অপেক্ষা করতেন অসহায় অন্ধ করুণাময়, যেমন করে প্রতিকারবিহীন চরম দুর্ভাগ্যের শেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করে মানুষ। বলতেও যাচ্ছিল, আমি এলুম স্যার। কিন্তু তার আগেই করুণাময় আবার বললেন, চশমা না থাকলে আমি যে এক পাও চলতে পারি না। নিজের ওপর অসহ্য ক্রোধে, একটা দুর্বোধ্য নিরুপায়তায় মানব চক্রবর্তী ধীরে ধীরে ফিরে এলো করুণাময়ের কাছে। কলম আর টাকাগুলো তার হাতে ফিরিয়ে দিতে দিতে দাঁতে দাঁত চেপে বললে, তাহলে এগুলো রাখুন স্যার। প্রায় হাহাকার করে উঠলেন করুণাময়। সে কি তারাপদ, হলো না? হবে বই কি স্যার, নিশ্চয়ই হবে। একটা অন্ধ অমানসিক হিংসায় দাঁতে দাঁত ঘষে মানব বললেন, আমি তো আছি স্যার, আপনার চাকরি মারে কে? কিন্তু ওই অন্ধ চোখ দিয়ে ওদের সামনে দাঁড়ালে ওরা কি ভাববে বলুন দেখি? চশমাটা করিয়ে নিন, কালই বরং আসা যাবে। বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললেন করুণাময়। গরিবের ভোরাতি এইরকম বাবা, একেবারে ঘাটে এসে। হ্যাঁ, একেবারেই ঘাটে এসে। অসীম হিংস্রতায় মনে মনে কথাটা উচ্চারণ করলো মানব। তবে বরাতটা যে কার সেইটাই বুঝতে পারেননি করুণাময়। কাল ঠিক হয়ে যাবে স্যার, এখন চলুন ট্যাক্সিতে ওঠা যাক। মিথ্যে মিটার বাড়িয়ে লাভ কি? করুণাময়কে খুন করতে পারলে ভালো হতো এখন, কিন্তু খুন না করে হাত ধরে তুলে দিতে হচ্ছে ট্যাক্সিতে। আর এই ট্যাক্সি ভাড়াটাও নিজেরই পকেট থেকেই দিতে হবে। আশ্চর্য। আবার সেই বস্তির ঘর, সেই গুমোট দুর্গন্ধ রাত, সেই ছারপোকা ভরা তক্তপোষের কণ্টক সজ্জা। খুব কষ্ট হচ্ছে বুঝি মাথায়, খুব কষ্ট হচ্ছে? ফিসফিস করে জিজ্ঞেস করলে শঙ্করী। তার ভিজে ভিজে ঠান্ডা হাতটা রাখলো কপালের উপর। তীব্রভাবে হাতটাকে ছুঁড়ে ফেলে দিতে গিয়েও মানব পারল না। সেই মুহূর্তে শঙ্করীর হাতের ছোঁয়ায় সে বুঝতে পারল, করুণাময় আর্তনাদ শুনে সিঁড়ি থেকে সে নেমে এসেছিল কেন। এই শঙ্করী, এই শঙ্করী 1 বছর ধরে তার বোবা চোখ, তার ভয়, তার করুণা, দুর্বলতা দিয়ে ওকে পাকে পাকে জড়িয়েছে। নিজের মনের কাছে মানব চক্রবর্তী যত বেশি হাঁটতে শুরু করেছে, তত বেশি করে জায়গা জুড়ে নিয়েছে শঙ্করীর বেদনা। তার আসন্ন সন্তান, চশমা ভেঙে ফেলে অন্ধ করুণাময়ের হাহাকার। মুখে পিত্ত ওঠার মতো তেতো একটা স্বাদ। পরাজয়ের গ্লানিতে কিছুক্ষণ দুর্গন্ধ অন্ধকারে সে চুপ করে পড়ে রইল। শঙ্করীর ঠান্ডা হাত থেকে বরফের মতো একটা শীতল স্পর্শ ধীরে ধীরে তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ল। একটু পরে স্বগতোক্তির মতোই বললে, গোটা 15 টাকা আছে বোধহয়, গোটা 15 টাকা আছে। কাল থেকে লোকাল ট্রেনে টফি লজেন্সি ফ্রি করবো ভাবছি। শেষ হলো আজকের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প সঞ্চার। ভীষণ ধনাত্মক বোধ সঞ্চারিত হওয়ার কাহিনী। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা?
যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার, আর সবাইকে অনুরোধ নোটিফিকেশন অন রাখবেন অবশ্যই, কারণ প্রতিদিনই নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। নারায়ণ গঙ্গোপাধ্যায় আরও অনেক গল্প আমার চ্যানেলে পড়েছি এবং প্রত্যেকটি গল্প সত্যি অদ্ভুত সুন্দর। যদি এখনো না শুনে থাকেন অনুরোধ রইল চ্যানেলে গিয়ে ভিডিওতে সার্চ করে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্পগুলি শুনে দেখার। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।